পৃষ্ঠা 212। জল গণ্ডূষ চলছে। আমার ঢাকা দর্শন। সে আজ অনেক দিনের কথা। বীরভূমের সাহিত্যিক শিবরতন মিত্র মহাশয়ের তৃতীয় পুত্র বনগোপাল কোথা হইতে শিখিয়া পড়িয়া ব্যায়ামে বেশ পোক্ত হইয়া আসিল। তাহার একটা চাকুরি দরকার। কলিকাতায় পাত্তা পাওয়া যাইবে না, হয়তো ঢাকায় কিছু সুবিধা হইতে পারে। ঢাকায় চারু বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি মিত্র মহাশয়ের অন্তরঙ্গ বন্ধু। দুজনে একসঙ্গে কিছুদিন সাহিত্যকর্ম করিয়াছিলেন। তাহাকে অনুরোধ করিলে যদি কিছু ফল পাওয়া যায়। মিত্র মহাশয় আমাকে ধরিয়া বসিলেন, আপনি যদি বনগোপালের সঙ্গে ঢাকায় যান, আমি চারুবাবুকে একখানা অনুরোধপত্র দিই। তাহারই বাসায় গিয়া উঠিবেন। তিনি চেষ্টা করিলে ভাইস চ্যান্সেলর ডক্টর শ্রী রমেশচন্দ্র মজুমদার মহাশয়ের কৃপা দৃষ্টি আকৃষ্ট হইতে পারে। আমি রাজি হইয়া গেলাম। কলিকাতায় গিয়া ভারতবর্ষ সম্পাদক জলধর সেন মহাশয়ের নিকট হইতে দুইখানি চিঠি আদায় করিলাম। একখানি জগন্নাথ কলেজের সত্যেন্দ্র ভদ্র মহাশয়ের নামে, অন্যখানি ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টশালী মহাশয়ের নামে। ভদ্র মহাশয়ের নামীয় চিঠিখানি ব্যবহার করিতে পারি নাই। সেন মহাশয় গৌরপদ তরঙ্গিনীর সম্পাদক জগৎবন্ধু ভদ্র মহাশয়ের সঙ্গে সত্যেন ভদ্র মহাশয়ের সম্পর্ক বাঁধাইয়া সব গুলাইয়া ফেলিয়াছিলেন। ভট্টশালীর নামীয় চিঠি কাজে লাগিয়াছিল। ঢাকা পৌঁছিয়া চারু বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাসায় গিয়া উঠিলাম। পূর্ব হইতেই পরিচয় ছিল। পরিচয় পত্রখানা অধিকন্তু হইল, সমাদরে গৃহীত হইলাম। কিন্তু আসল কাজের তিনি বিশেষ ভরসা দিতে পারিলেন না। অবশ্য ডাক্তার মজুমদারের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করিয়া দিলেন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহোদয় তখন ঢাকায়। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তাহার স্থান হয় নাই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তাহাকে সসম্মানে গ্রহণ করিয়াছিল। তাহাকে ডক্টর উপাধি দিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেরই গৌরব বাড়াইয়াছিল। শাস্ত্রী মহোদয়কে প্রণামপূর্বক সমস্ত নিবেদন করিলাম। তিনি কোনরূপ আশা দিলেন না। ভট্টশালী মহাশয়ের সঙ্গে দেখা করিলাম। তিনি বনগোপাল সহ আমাকে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ করিলেন। স্বনামধন্য ঐতিহাসিক ভট্টশালীর সঙ্গে সেই প্রথম পরিচয়। খাইতে গিয়া বাঙ্গালদের আতিথেয়তারও পরিচয় পাইলাম। একেবারে বাড়ির ভিতরে আমাদের লইয়া তিনি পিঁড়ি পাতিয়া খাইতে বসিলেন। পরিবেশন করিতে আসিলেন তাহার গৃহিণী। পরিচয় করাইয়া দিলেন আমার ব্রাহ্মণী। ভদ্রমহিলার রূপ এবং রং ছিল শ্রদ্ধা আকর্ষণের মতো। পৃষ্ঠা 213। ইহার পরেও কয়েকবার ঢাকায় গিয়াছি। একবার তাহার পিত্রালয়েও কয়েকদিন কাটাইয়া আসিয়াছি। এই বন্ধুপত্নীর সহদরা স্নেহে কৃতার্থ হইয়াছি। পশ্চিমবঙ্গের নানা স্থানে আমি ঘুরিয়াছি। বহু জমিদার, বহু মধ্যবিত্ত গৃহস্থের গৃহে অতিথি হইয়াছি। শতকরা 95 জনের বাড়িতে বৈঠকখানায় খাইয়া আসিয়াছি। যাহার বাড়িতে ঠাকুর নাই, বাহির বাড়িতে কিংবা বাড়িতেই তিনি নিজে কোথাও বা তাহার বা পাড়ার ছেলেরা কেহ খাইতে দিয়াছে। তথাপি গৃহকর্ত্রী তাহার তনয়া বা তনয় বধূ সম্মুখবর্তিনী হন নাই। কিন্তু পূর্ববঙ্গে যেখানে গিয়াছি দেখিয়াছি বাঙ্গালেরা এ প্রথার সঙ্গে পরিচিত নহেন। পূর্ববঙ্গে আর একটা দৃশ্য দেখিয়া আসিয়াছিলাম। ক্রোশান্তর উচ্চ বিদ্যালয় এবং সামান্য সঙ্গতি থাকিলেই গৃহস্থ একজন শিক্ষক অথবা একজন ছাত্রকে গৃহে রাখিয়া অন্নদান করিতেছেন। জলধর দাদার চিঠি ভট্টশালী মহাশয়কে দিয়াছিলাম এবং সত্যেন ভদ্রের নামীয় চিঠিখানিও দেখাইয়াছিলাম। গৌরপদ তরঙ্গিনীর সম্পাদক জগৎবন্ধু ভদ্রের সঙ্গে সত্যেনবাবুর জলধর সেন লিখিত কোনো সম্পর্ক নাই, ভট্টশালী সে কথা আমাকে বলিয়াছিলেন। আমি বিনা চিঠিতেই তাহার সঙ্গে সাক্ষাৎ করিলাম। সাহিত্যিক শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত মহাশয় সে সময় ঢাকায় জগন্নাথ কলেজেই ছিলেন। সংবাদ পাইয়া তিনি আমার সঙ্গে দেখা করিলেন এবং যদিও উদ্ধৃতি ইয়াবৎ কিঞ্চিৎ অন্ন ভাষ্যতে উদ্ধৃতি শেষ প্রবচনটি তাহার অজ্ঞাত ছিল না, তথাপি জগন্নাথ কলেজে একদিন সন্ধ্যায় আমাকে দিয়া বৈষ্ণব সাহিত্য সম্বন্ধে একটা ভাষণের ব্যবস্থা করিয়া ফেলিলেন।
সমস্ত বিষয়ে বেশ সুরাহা দেখিলাম, কিন্তু আসল কাজ কিছুই হইল না। চারু বন্দ্যোপাধ্যায়কে লইয়া নির্দিষ্ট দিনে যথাসময়ে ডক্টর মজুমদারের সঙ্গে দেখা করিলাম। ভট্টশালী ও ভদ্রমহাশয়ের তদবিরের জন্য কয়টা দিন অপেক্ষা করিয়াছিলাম। ডক্টর মজুমদার বলিলেন, তাই তো বড় দুঃখের বিষয়, বীরভূম থেকে এসেছেন অথচ এমনই ফিরে যেতে হচ্ছে। এখন কিছুই করা গেল না, পরে যদি সুবিধা হয় জানাবো। বনগোপাল অন্যত্র ব্যায়াম শিক্ষকের চাকুরি পাইয়াছিল। এই অসম সাহসী যুবক মোটর আটক করিত, বুকের উপর রোলার চালাইত। এমনই কি একটা কাজে তাহার বুকের মধ্যে কোথায় আঘাত লাগে। পরিণামে বনগোপাল সর্বনাশা ক্ষয়রোগে আক্রান্ত হয়। বৎসর 2 শয্যায় ফেলিয়া রাখিয়া বিধাতা বীরভূমের গৌরব এই যুবকের জীবনদীপ অকালে নিভাইয়া দিয়াছেন। তখনকার দিনে এত সব চিকিৎসার ব্যবস্থা ছিল না। একজন ধন্বন্তরী প্রতিম কবিরাজ অত্যন্ত যত্নে তাহাকে বাঁচাইবার চেষ্টা করিয়াছিলেন, কোনো ফল হয় নাই। দ্বিতীয়বার ঢাকা গিয়াছিলাম চণ্ডীদাস পদাবলী সম্পাদনের কাজে। এবার গিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস জগন্নাথ হলে আশ্রয় লইয়াছিলাম। ডক্টর শ্রীযুক্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয় ঢাকার অধ্যাপক ডক্টর শ্রী সুশীল কুমার দে মহাশয়কে পত্র দিয়াছিলেন। ডক্টর দে মহাশয়ের নির্দেশেই জগন্নাথ হলে থাকা খাওয়ার ব্যবস্থা হইয়াছিল। দিনে পুঁথিশালায় বসিয়া কাজ করিতাম, অর্থাৎ চণ্ডীদাসের নূতন পদ, পৃষ্ঠা 214, পদাবলীর পাঠান্তর এবং সেই সঙ্গে অপরাপর পদকর্তাদের পদ বা পাঠান্তর আদি লিখিয়া লইতাম। রাত্রে ছাত্রাবাসে ফিরিয়া সেগুলি গুছাইতাম, সাজাইতাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাতে লেখা সংস্কৃত ও বাংলা পুঁথি বোধ হয় 20,000 আন্দাজ সংগ্রহ করিয়াছিলেন। ইহার মধ্যে তারিখওয়ালা পুঁথি অনেক ছিল, প্রায় 500 বৎসরের পুঁথিও ছিল। এইখানি পদ্মপুরাণ ছিল। লিপিকর লিখিতেছেন, উদ্ধৃতি শুরু, সুলতান গিয়াসুদ্দিন পাদনোধ্যাতাং, উদ্ধৃতি শেষ, নারী। এইসব পুঁথির লেখার সঙ্গে মিলাইয়া ডক্টর শ্রী রাধা গোবিন্দ বসাক চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথির লিপিকাল স্থির করিয়াছিলেন। রাখালদাস বন্দ্যোপাধ্যায় বলিয়াছিলেন, পুঁথি শ্রীচৈতন্য পূর্ববর্তী দিনে লেখা। বসাকের মতে পুঁথিখানি শ্রীচৈতন্যদেবের পরবর্তীকালে 1600 খ্রিস্টীয় শতকের শেষ কিংবা 17 শতকের গোড়ার দিকে লিখিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুঁথি সংগ্রহে ডক্টর ভট্টশালী একজন উদ্যমশীল কর্মঠ যুবকের সাহায্য পাইয়াছিলেন। এই যুবকের নাম সুবোধ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ইনি পুঁথিশালাতেই কাজ করিতেন। নূতন পদ, পাঠান্তর আদি সংগ্রহে সুবোধচন্দ্র আমার দক্ষিণ হস্ত ছিলেন। আমাদের দুর্ভাগ্যের বিষয়, এই করিতকর্মা যুবক অকালে লোকান্তরিত হইয়াছেন। বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক পুঁথি ও পুঁথির বিষয়বস্তু ইহার নখদর্পণে ছিল। ছাত্রদের অনুরোধে ডক্টর সুশীল কুমার দে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণ কীর্তন বিষয়ে আমাকে কিছু বলিবার সুযোগ দিয়াছিলেন। এইবার ঢাকায় গিয়া বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ, সুকবি মোহিতলাল মজুমদার, দার্শনিক পণ্ডিত ডক্টর হরিদাস ভট্টাচার্য প্রভৃতি মনীষীগণের সঙ্গে পরিচয়ের সৌভাগ্য ঘটে। এই পরিচয় পরে বন্ধুত্বে রূপান্তরিত হইয়াছিল। বন্ধুগণের মধ্যে শহীদুল্লাহ সাহেবই বর্তমান আছেন। ভট্টশালী মহাশয় জাদুঘরের অধ্যক্ষ ছিলেন। প্রথম দিকে তিনিই বিশ্ববিদ্যালয়ের জন্য পুঁথি সংগ্রহ করেন। পরে তাঁহার একান্ত চেষ্টায় বহু দুষ্প্রাপ্য মূর্তি ও মুদ্রার মতো জাদুঘরেও অনেক পুঁথি সংগৃহীত হইয়াছিল। এই পুঁথিগুলিও আমার কাজে লাগিয়াছিল। বীরভূমে চণ্ডীদাসের নানুরে একটি মূর্তির পূজা হয়। মূর্তির নাম বিশালাক্ষী বা বাসলি, বয়াকা দন্তেশ্বর লয় দীর্ঘই। এই ধরনের মূর্তি বড় একটা দেখিতে পাওয়া যায় না। মূর্তিটি বাগীশ্বরী অর্থাৎ সরস্বতী মূর্তি। বাগীশ্বরী মূর্তির সাধারণত 4টি হাত, জপমালা, পুস্তক, বীণা, পদ্ম ও সুধাপূর্ণ কলস। এই 4টি বস্তু বাগীশ্বরীর হাতে দেখিতে পাই। বীণা, অক্ষমালা ও পুস্তক একেবারে বাঁধা ধরা। শেষের 2টির মধ্যে হয় পদ্ম নয়তো সুধাপূর্ণ কলস থাকে।
নানুরের মূর্তি দুই হাতে বীণা, এক হাতে অক্ষমালা, অন্য হাতে পুস্তক। ঐতিহাসিক রমাপ্রসাদ চন্দের মুখে শুনিয়াছিলাম বরেন্দ্র অনুসন্ধান সমিতির রাজশাহী জাদুঘরে এইরূপ একটি মূর্তি আছে। এইরূপ আরেকটি মূর্তি দেখিলাম ভট্টশালী মহাশয় সংগ্রহ করিয়াছেন। পরে এমনই আরও একটি মূর্তি আমি এবং ডক্টর শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রাচীন পুষ্করণা বর্তমান পাখরানার বাগদিপাড়ায় ঠাকুরথান হইতে সংগ্রহ করিয়াছিলাম। আমি বহু চেষ্টা করিয়াও এই মূর্তির শাস্ত্রীয় প্রমাণ সংগ্রহ করিতে পারি নাই। ভট্টশালী মহাশয় বলিলেন, অগ্নিপুরাণে এই মূর্তির উল্লেখ আছে। পৃষ্ঠা 215 উদ্ধৃতি শুরু। পুস্ত্যাক্ষা মল্লিকা হস্তা বীণা হস্তা সরস্বতী, উদ্ধৃতি শেষ নারী। ভট্টশালী মহাশয় চৌকস ব্যক্তি ছিলেন। তিনি কবিতা লিখিতেন, প্রবন্ধ লিখিতেন, পুরানো পুঁথি সম্পাদন করিতে জানিতেন। ইতিহাসে এবং পুরাতত্ত্বে তাহার অধিকার বিতর্কের অতীত ছিল। মহারাজা দনুজ মর্দনী যে রাজা গণেশ নামে পরিচিত, দনুজ মর্দনের পুত্র মহেন্দ্রই ইতিহাসে যদু ও জালাল উদ্দিন বলিয়া অভিহিত হইতেছেন, এই যুগান্তকারী আবিষ্কার করিয়া ভট্টশালী বাংলার ইতিহাসে একটি নূতন পরিচ্ছেদ যোজনা করিয়াছেন। দনুজ মর্দনের বঙ্গসিংহাসনে আরোহণ, নিজ নামে মুদ্রা প্রচলন, স্মার্ত বৃহস্পতি মহিন্তাকে স্মৃতির নূতন নিবন্ধ রচনায় নিয়োগ বাংলার ইতিহাসের বৃহত্তর ঘটনা। জালাল উদ্দিনও বৃহস্পতিকে বহু সম্মান দান করিয়াছিলেন। দেহে ও মনে বলিষ্ঠ এই সমস্ত আবিষ্কারের স্মরণীয় কীর্তি এই মানুষটির হৃদয় ছিল বড় কোমল, বড় সরল, বড় মধুর। তিনি আমাকে একজন আত্মীয় বলিয়াই গ্রহণ করিয়াছিলেন। জসিম উদ্দিন সেদিন কলিকাতায়। নকশিকাঁথার মাঠ এই পরিক্রমা তাহার তখনও শেষ হয় নাই। জসিম পদাবলীর বড় ভক্ত ছিলেন। কীর্তনের আসরেই তাহার সঙ্গে আমার অন্তরঙ্গতা জন্মে। দেশবন্ধু চিত্তরঞ্জনের কন্যা অপর্ণা দেবী এবং তাহার স্বামী ব্যারিস্টার সুধীর রায় মহাশয়কে বলিয়া কহিয়া আমি একবার কীর্তনিয়া ফটিক চৌধুরীকে কলিকাতায় আনাইয়াছিলাম। অপর্ণা দেবীদের বাড়িতে চৌধুরী মহাশয়ের গান শুনিয়া নিমন্ত্রিত অভিজাত সম্প্রদায় মুগ্ধ হইয়াছিলেন। ব্যারিস্টার কালীপ্রসাদ খৈতান প্রভৃতি অবাঙালি রসবোদ্ধাগণও নিজের বাড়িতে চৌধুরী মহাশয়ের গান ফটিক চৌধুরীর চলতি দেখিয়া গণেশ দাসের অনুরক্ত ভদ্রলোক একজন গণেশ দাসকে কলিকাতায় আসিতে আমন্ত্রণ করেন। গণেশ দাস কলিকাতায় আসিয়া উপস্থিত হইলেন। আমাদের একটা মরশুম পড়িয়া গেল। আমি চিত্রশিল্পী পূর্ণচন্দ্র চক্রবর্তী এবং জসিম উদ্দিন, আমরা তিনজনে আজ গণেশ দাসের কাল ফটিক চৌধুরীর কীর্তন শুনিয়া বেড়াইতে লাগিলাম। ইহার পর জসিমের সঙ্গে ঢাকায় দেখা হইয়াছিল। দেশ বিভাগের কয়েক বৎসর পরে ভাই সাহেবকে অকস্মাৎ একদিন কলিকাতাতেও দেখিয়াছিলাম। জসিম ইহার মধ্যেই সাগরের ওপারে পাড়ি জমাইয়া পারদর্শী হইয়া আসিয়াছে, কিন্তু দেখিলাম তাহার কোনো পরিবর্তন হয় নাই। এইবার এই ঢাকা হইতে চট্টগ্রাম যাত্রা করি। চন্দ্রনাথ এবং বারবানলের সঙ্গে আমার দর্শনীয় বস্তুর তালিকায় মৌলভী আব্দুল করিম সাহিত্য বিশারদের সংগৃহীত হাতের লেখা পুঁথিও ছিল। প্রথমেই আমি রায় সাহেব হরচন্দ্র অধিকারী পাণ্ডা মহাশয়ের বাড়িতে গিয়া উঠিলাম। সেখান হইতে সীতাকুণ্ড, চন্দ্রনাথ ও বারবানল দর্শনের পাঠ চুকাইয়া অধ্যাপক দীনেশচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের মেসে আসিয়া উঠিলাম। ভট্টশালী মহাশয় দীনেশচন্দ্রের নামে একখানি পত্র দিয়াছিলেন। অধ্যাপক জনার্দন চক্রবর্তীও সে সময় চট্টগ্রামে ছিলেন। আমি তাহার সঙ্গেও দেখা করিয়াছিলাম। দীনেশচন্দ্র একজন ছাত্র সঙ্গে আমাকে মৌলভী সাহেবের বাড়িতে পাঠাইয়া দিয়াছিলেন। 2 দিন উপরি গিয়া আমি তাহার পুঁথিগুলি দেখিয়াছিলাম। আব্দুল করিম কলিকাতায় থাকিতেই পৃষ্ঠা 216 তাহার সঙ্গে আমার পরিচয় ছিল। সুতরাং কোনো অসুবিধা হয় নাই। চট্টগ্রামে কয়েকদিন খুব ঘুরিয়াছিলাম। একদিন স্বনামধন্য পিতাপুত্র যাত্রামোহন ও যতীন্দ্রমোহন সেনগুপ্তের বাসভবন, আর একদিন কবিবর নবীনচন্দ্র সেনের বাস্তবিটা দেখিয়া আসিয়াছিলাম।
পাণ্ডিত্যের সঙ্গে চরিত্রের মিলন দীনেশচন্দ্রকে মোহনীয় করিয়া তুলিয়াছিল। যেমন সুগভীর স্বচ্ছ পাণ্ডিত্য, তেমনই কি অনাবিল উদার চরিত্র, যেমন সুধী তেমনই সজ্জন। সৌভাগ্যের বিষয় তিনি আমাকেই বন্ধুরূপেই গ্রহণ করিয়াছিলেন। দীনেশচন্দ্রকে বলিলাম, কলিকাতা ফিরিবার পথে মেঘনা হইতে হাতিয়া ও সন্দীপ দন্তের দন্তের নয়দয় বফলা দীর্ঘই প দেখিয়া যাইব। দীনেশচন্দ্র বলিলেন, সন্দীপ সুবিধা হইবে না, হাতিয়া দেখিয়া যান। দীনেশচন্দ্রের একজন সহকারী অধ্যাপক আমাকে পত্র লিখিয়া দিলেন। তাহার পিতৃদেব হাতিয়ায় ওকালতি করেন। কর্ণফুলি হইতে সাগর ঘেঁষিয়া মেঘনা বাহিয়া সকালের দিকেই আমি হাতিয়ায় নামিলাম। খোঁজ লইয়া উকিল মহাশয়ের বাসায় গিয়া পুত্রের পত্রখানি দিলাম। তিনি আমাকে গৃহিণী জিম্মা করিয়া দিয়া মক্কেল লইয়া পড়িলেন এবং যথাসময়ে আদালতে গিয়া হাজির হইলেন। উকিল পত্নী মায়ের মতো যত্নেই আমাকে একটা দিন বাড়িতে রাখিয়াছিলেন। হাতিয়া দ্বীপটি চওড়ায় বোধহয় ক্রোশখানেকের কম হইবে, লম্বাতেও 10-12 ক্রোশের অধিক হইবে না। এখান হইতেই হারমাদরা বাংলায় গিয়া হানা দিত। তাহারা বীরভূমের অজয় মৌরাক্ষী পর্যন্ত ধাওয়া করিয়াছিল। হাতিয়ায় দেখিবার মতো বিশেষ কিছু দেখিলাম না। পরদিন হাতিয়া ত্যাগ করিলাম। সেবার মোটামুটি বরিশালটা দেখিয়া খুলনায় আসিয়া কলিকাতার ট্রেন ধরিয়াছিলাম। যেমন উৎসাহ লইয়া কলিকাতায় ফিরিলাম, কলিকাতায় পা দিয়াই তেমনি হতাশ হইলাম। চণ্ডীদাসের পদাবলী সম্পাদনে বঙ্গীয় সাহিত্য পরিষদ 5 জন বাঘা বাঘা পণ্ডিতের সঙ্গে আমাকে এক জোয়ালে জুতিয়া দিয়াছিলেন। বসন্ত রঞ্জন রায়, বসন্ত কুমার চট্টোপাধ্যায়, অমূল্যচরণ বিদ্যাভূষণ, রায়বাহাদুর শ্রী খগেন্দ্রনাথ মিত্র, ডক্টর শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে আমিও ছিলাম। সম্পাদক সংঘের সঙ্গে আমার মতের মিল হইল না। আমি মহামহোপাধ্যায় আচার্য হরপ্রসাদের অনুমতি লইয়া পুঁথিপত্র সহ দেশে ফিরিলাম। মাননীয় প্রমথ চৌধুরী বীরবল মহাশয় আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য বিশেষ চেষ্টা করিয়াছিলেন। সে চেষ্টা সফল হয় নাই। পরে কর্তৃপক্ষ মনস্থির করিয়া ডক্টর শ্রী সুনীতি কুমার এবং আমার উপরে চণ্ডীদাস সম্পাদনের ভার অর্পণ করেন। আমি পুঁথি পাতা সহ কলিকাতায় ফিরিয়া আসি। চণ্ডীদাস সম্পাদনের কাজেই তৃতীয়বার ঢাকা যাত্রার প্রয়োজন ঘটে। তৃতীয়বার যাত্রাতেই ডক্টর শ্রী রাধা গোবিন্দ বসাকের সঙ্গে আমার পরিচয় হয়। উঠিয়াছিলাম ডক্টর ভট্টশালীর বাসায়। একদিন রাত্রিতে খাওয়ার জন্য অধ্যাপক ডক্টর সুশীলদের গৃহিণী ভট্টশালীকে, সুবোধকে এবং আমাকে নিমন্ত্রণ করিলেন। যথাসময়ে আমরা উপস্থিত হইলাম। আমাদিগকে দেখিয়া অধ্যাপক গৃহিণী বলিলেন, আমি আরও একজন বামুনকে নেমন্তন্ন করেছি, 3 বামুনে যাত্রা নাই কিনা তাই। তিনি না এলে তো আপনাদের খেতে দিচ্ছি না। পৃষ্ঠা 217। আমি এবং ভট্টশালী একসঙ্গে সুখে শুধাইলাম, কে কে কোন বামুনকে বলেছেন? উত্তর শুনিলাম, ডক্টর বসাককে বলেছি। আমরা তো বিশেষ আনন্দিত হইলাম। ডক্টর বসাক ভট্টশালীর বন্ধু, সেই জন্যই তাহার আনন্দ। আর আমার আনন্দ এই প্রকৃত গুণী মানুষটির সঙ্গে আজ পরিচয়ের সুযোগ ঘটিবে। অনতি পরেই বসাক মহাশয় আসিলেন, পরিচয়ও হইল। বসাক মহাশয় আমাকে সঙ্গে লইয়া ঢাকার তথা বাংলার তথা ভারতের অন্যতম দর্শনীয় বস্তু পুরানো মসলিন ও শাঁখের নানান কারুকাজ দেখাইয়াছিলেন। এই প্রখ্যাত কীর্তি ঐতিহাসিক কৌটিল্যের অর্থশাস্ত্রের এবং হাল সপ্তশতীর অনুবাদ করিয়াছিলেন। আনন্দের বিষয়, আমার অনুরোধে তিনি সন্ধ্যাকর নন্দীর সুবিখ্যাত গ্রন্থ রামচরিতের বাংলা অনুবাদ প্রকাশপূর্বক বাঙালি পাঠকগণের কৃতজ্ঞতা ভাজন হইয়াছেন। আমি এই সুধী সজ্জনের নিরাময় দীর্ঘ জীবন কামনা করি। রবিবারের যুগান্তর 8ই জানুয়ারি 1961। পড়া চলছে পরের ফাইলে।